আসসালামু আলাইকুম। আমরা ফিরে আসলাম জাভাস্ক্রিপ্ট কোডিং এর মধ্যে। সো আমি একটা ওপেন ফোল্ডার দিয়ে ফাইল থেকে অথবা এখান থেকে ওপেন ফোল্ডার দিয়ে একটা আসলে জাভাস্ক্রিপ্ট একটা ফোল্ডার ওপেন করছি। সো এই ফোল্ডারের মধ্যে আমরা একটা নতুন ফাইল খুলে নিচ্ছি। সো ফাইলের আমরা নাম দিতে পারি আসলে index.html। সো আমরা একটা HTML ফাইল খুলে ফেললাম। অনেকে হয়তো বলতে পারেন, আমি এটা ঢেকে দিচ্ছি। ওকে, অনেকে হয়তো বলতে পারেন যে আমরা আসলে index.html কেন ফাইল খুলতেছি। ওকে, আমাদের HTML হইতেছে সি প্রোগ্রামিং এর যেমন একটা মেইন ফাইল থাকে, মেইন নামের একটা ফাংশন থাকে যদি কেউ সি প্রোগ্রামিং করে এসে থাকেন। সো আমাদের ক্ষেত্রে বেসিক্যালি HTML ফাইলটাই হচ্ছে আসলে মেইন ফাইল, যেখান থেকে অন্যান্য ফাইল যেমন আমাদের এক্সটার্নাল সিএসএস ছিল, ইন্টারনাল সিএসএস ছিল, একইভাবে আমরা জাভাস্ক্রিপ্টও আসলে ওই ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস যেভাবে লিখতাম ওই অ্যাপ্রোচগুলো ফলো করে আমরা জাভাস্ক্রিপ্টও লিখতে পারবো। সো আমাদের আসলে HTML ফাইল লাগবেই। সিএসএস লেখার জন্য যেমন আমরা আসলে স্টাইল ব্যবহার করতাম, স্টাইল ব্যবহার করে এর মধ্যে সিএসএস লিখতাম। বাট আমরা আসলে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা আসলে স্টাইলের পরিবর্তে স্ক্রিপ্ট কথাটা লিখবো। সে স্ক্রিপ্ট এর মধ্যে আসলে আমরা জাভাস্ক্রিপ্টটা লিখবো। হ্যাঁ, এবং তারপরে যে আমাদের যে বডি থাকার কথা, অর্থাৎ বডি থাকবেই, বডির মধ্যে নর্মাল HTML আমরা লিখতে পারবো। সো বেসিক কনফিগারেশনটা এরকম। আবারও বলি যে স্ক্রিপ্ট যেটা, এটা কিন্তু বেসিক্যালি হেডারের মধ্যে থাকে বা হেডের মধ্যে থাকে আর কি। সো চাইলে বডির মধ্যেও থাকতে পারে। সো এইভাবে আসলে আমরা ইন্টারনাল স্ক্রিপ্ট একটা লিখবো স্যাম্পল হিসাবে, এক্সটার্নালও পরে লিখবো। কোডটা আমি চাইলে লাইভে রান করতে পারি লাইভ সার্ভার দিয়ে, বাট আপাতত আমি আসলে ম্যানুয়ালি লিঙ্কটা কপি পাথ দিয়ে এভাবে আসলে রান করব। সো পাথটা যদি আমি পেস্ট করে দেই তাহলে দেখতে পাবো যে লেখাটা চলে আসছে। এখন আমরা আসলে স্ক্রিপ্টের মধ্যে কোনো জাভাস্ক্রিপ্ট লিখি নাই, তাই আমাদের আসলে কিছু আসেও নাই। দ্যাটস গ্রেট। সো শুরুতেই আমরা আসলে দেখতে চাই যে জাভাস্ক্রিপ্টটা কাজ করে কিনা। সো কাজ করার জন্য আমরা আসলে অ্যালার্ট দিতে পারি। সো অ্যালার্ট দেখি, অ্যালার্ট এই ফাংশনটা এটা কি করে আর কি। সো আমরা আসলে হ্যালো ওয়ার্ল্ড লিখি, তারপর একটা সেমিকোলন দিয়ে নিচ্ছি। সো আমরা এটা সেভ দিছি এবং রান করার পর দেখেন এখানে লিখছে দিস স্পেস সেজ হ্যালো ওয়ার্ল্ড। সো বেসিক্যালি এটা একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট। সো এইটার ফলেই বেসিক্যালি এই জিনিসটা আসছে। ওকে, আমরা ওকে দিলে নর্মাল যে বডিটা আছে সেটা দেখা যাবে। এখন যদি আমরা আসলে দেখি যে স্ক্রিপ্টটা এক্স্যাক্টলি কোথায় লেখা হয়েছে, এটা যদি দেখি তাহলে ইন্সপেক্টে আসছি। ইন্সপেক্টে আসার পরে আপনি যদি হেডের মধ্যে দেখেন তাহলে দেখবেন যে স্ক্রিপ্টটা বেসিক্যালি আসলে হেডের মধ্যে প্লেস করা হয়েছে। সো আপনি বডির উপরে যাই লেখেন না কেন, ইনফ্যাক্ট সব কিছু আসলে হেডের মধ্যেই কনসিডার করা হয়। বাট এই স্ক্রিপ্টটা কিন্তু শুধু যে আপনি আসলে হেডের মধ্যে, আমরা যদি এক্সপ্লিসিটলি লিখি নাই মানে হেডের মধ্যেই সবসময় লেখা যাবে ব্যাপারটা এমন না। আপনি চাইলে এই স্ক্রিপ্টটা এখান থেকে নিয়ে এসে আপনি আসলে বডির মধ্যেও লিখতে পারবেন। সো বডির মধ্যেও স্ক্রিপ্ট থাকতে পারে। আমরা এটাকে একটু ফরম্যাটিং করে ফেলি। সো রাইট ক্লিক করে এই যে ফরম্যাট ডকুমেন্টসে দিলে সুন্দর ফরম্যাটিং হয়ে যাবে। সো এটাও যদি আমরা সেভ দিই, দিয়ে যদি এটা এখন তো হেডের মধ্যে আছে, রিফ্রেশ দিলে এই যে তারপরেও কাজ করতেছে এবং আমরা দেখবো যে এখন এবার সেটা বডির মধ্যে চলে আসছে। ওকে, তার মানে বডির মধ্যে হোক আর হেডের মধ্যে হোক আমাদের একটা স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট লিখতে হলে এই স্ক্রিপ্ট ট্যাগ, এই ট্যাগটা ইউজ করতে হবে। মনে রাখতে হবে ওপেনিং ক্লোজিং দুইটা ট্যাগই আছে, এর মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। সো এটা আমরা একটা স্টেটমেন্ট লিখছি, এরকম মাল্টিপল স্টেটমেন্ট একের পর এক আমরা আসলে লিখতে পারি। এমনকি ওর্স কেসে আপনার যদি কোনো HTML, আপনি শুধু জাভাস্ক্রিপ্ট শিখবেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান, কোনো HTML লিখতে চান না, তাহলে আপনি ডিরেক্টলি বডিকে ইগনোর করতে পারেন। বডি নাই, আপনি সরাসরি আসলে স্ক্রিপ্ট লিখেই আসলে কাজ শুরু করতে পারেন। সো এটাও যদি সেভ দেন এটাও চলবে। সেই ক্ষেত্রে বডির ভিতরে কিছু নাই, এটাই ধরে নেওয়া হবে যা আছে সবই আসলে হেডের মধ্যে আছে স্ক্রিপ্টটা। সো ওকে, আমরা আসলে চাইলে এইভাবে এখন প্লেন জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করতে পারবো উইদাউট এনি HTML এনি CSS। সো লার্নিং প্রসেস পারপাসে আসলে সম্ভবত আমরা এভাবেই হয়তো অনেকক্ষণ কোড করব। সো বেসিক সিনট্যাক্স, এগুলোকে আমরা আসলে সিনট্যাক্স বা এক্সপ্রেশন এগুলো বলে থাকি। সো বেসিক সিনট্যাক্সগুলো কীভাবে লিখতে হয় সেই জিনিসগুলো আমরা আসলে এইভাবেই হয়তো দেখব। সো আমরা চাইলে আসলে এরকম একটা সেন্টেন্স না বা একটা লাইন দিয়ে, লাইন বলতে আসলে আমরা আসলে এটা মনে রাখবেন যে আমরা আসলে প্রোগ্রামিংয়ে এগুলো প্রত্যেকটাকে একটা করে এরকম লাইনকে মানে আপ টু সেমিকোলন প্রত্যেকটা লাইনকে আসলে একটা করে স্টেটমেন্ট বলে থাকি, স্টেটমেন্ট। ওকে, সো আপনি চাইলে একটা স্টেটমেন্ট না মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারেন। এরকম আমরা আর একটা স্টেটমেন্ট লিখতে পারি console.log,
তারপরে এর মধ্যে বলতে পারি আসলে হ্যালো ওয়ার্ল্ড, একই জিনিস আমরা দুই জায়গায় লিখলাম। তো এটা হ্যালো ওয়ার্ল্ড 2 দিচ্ছি, দিয়ে যদি সেভ করি এবং আসলে রিফ্রেশ দেই, তাহলে দেখা যাবে যে এটা একটা হ্যালো ওয়ার্ল্ড আসছে। এই কথাটা বেসিক্যালি এখানে যা লিখছিস এক্স্যাক্টলি সেটাই দেখাচ্ছে। দ্যাটস গ্রেট। এটা ওকে দিলে পেজটা ফাঁকা দেখাইতেছে, অর্থাৎ মনে হচ্ছে যে সেকেন্ড স্টেটমেন্টের কোনো ইম্প্যাক্ট নাই। সো সেকেন্ড স্টেটমেন্টের ইম্প্যাক্টটা এটা আসলে এখানে নর্মালি দেখাবে না, এই জিনিসটা দেখাবে আমাদের এই কনসোলের ভিতরে। সো দেখেন আমরা কনসোলে এতদিন আমরা কিন্তু এলিমেন্ট ট্যাবে ছিলাম। সো আমরা আসলে ধীরে ধীরে যত বেশি কোর্স প্লেলিস্ট এক্সপ্লোর করতে থাকবো তত বেশি এখানে বিভিন্ন ট্যাব আছে, প্রত্যেকটা ট্যাবের বিভিন্ন কাজও আছে। সো এই সেন্টেন্সটা পার্টিকুলারলি এই স্টেটমেন্টটার ভিতরে আমরা এই যে কোটেশনের ভিতরে যা লিখে দিব সেই জিনিসটা বেসিক্যালি আসলে আমাদের এখানেও দেখাবে না, এটা তো আসলে নর্মাল বডির অংশ, এখানেও দেখাবে না, সেই জিনিসটা আসলে এই কনসোল ট্যাবের মধ্যে দেখাবে। দেখেন এটা হ্যালো ওয়ার্ল্ড 2 লেখা হয়েছে। সো আমি যদি আরেকটা লিখি, সো এইটা, সো হ্যালো ওয়ার্ল্ড 3 যদি লিখি, এটা যদি সেভ দেই, সেভ দিয়ে আমি এটা একটু বন্ধ করে দিচ্ছি কারণ এটা একটু অ্যানোয়িং, বারবার এখানে একটা পপ আপ আসবে। সো দেখেন এটা হ্যালো ওয়ার্ল্ড 3 আসছে, হ্যালো ওয়ার্ল্ড 2 আসছে। একটা বিষয় দেখেন যে আমরা আবার একটু যদি এখানে যাই স্ক্রিপ্টের মধ্যে, সেই স্ক্রিপ্টগুলো এখানে আছে, এটা প্রথমটা কমেন্ট করে দেওয়া আছে। কমেন্ট মানে হইতেছে সেটা আসলে কাজ করবে না, কমেন্ট কিন্তু আসলে আমরা এইভাবে কমেন্ট করি, অর্থাৎ দুইটা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা একটা কমেন্ট হয়ে যাবে, অর্থাৎ লেখাটা আছে এটা শুধু দেখাই যাবে কিন্তু এটার কোনো ইম্প্যাক্ট এখানে কাজ করবে না। ওকে, সো এখানে আমরা চাইলে নর্মাল কথাও লিখতে পারি, এইভাবে আসলে আমরা কমেন্ট লিখি। ওকে, কমেন্ট অ্যাকচুয়াল কোনো স্টেটমেন্টের অংশ না বা অ্যাকচুয়াল প্রোগ্রামিংয়ের কোনো অংশ না, এটা একটা নর্মাল টেক্সট হিসাবে কনসিডার করবে এটা। সো কনসোলে যদি একটা বিষয় দেখেন যে আমরা যদিও বলছিলাম যে এটা প্রতিটা লাইন শেষে বা প্রতিটা স্টেটমেন্ট শেষে একটা করে সেমিকোলন দিতে হয়, বাট এইটা আসলে জাভা স্ক্রিপ্টটা খুবই একটু ফ্লেক্সিবল। সো আপনি আসলে সি বা সি প্লাস প্লাসে যদি এটা থাকতেন তাহলে সেমিকোলন না দিলে আপনাকে আটকায় দিত, বাট এইখানে আসলে অপশনাল, সেমিকোলন দিলেও ঠিক আছে, সেমিকোলন না দিলেও ঠিক আছে। সো যতবার রিফ্রেশ দিবেন কাজ করবে। সো এরকম চাইলে মাল্টিপল স্টেটমেন্ট আপনি আসলে লিখতে পারবেন। বাট যে জিনিসটা করা যাবে না সেটা হইতেছে এই ভিতরে এখানে যেটা লিখবেন সেটা আসলে শুধুমাত্র একটা কোটেশন দিতে পারবেন না, কোটেশনটা আবার ক্লোজও করতে হবে কিন্তু। যে দেখেন এই যে এখানে লাল দাগ উঠে আছে, ঠিক আছে। সো এখানে আপনার কার্সরটা নিয়ে আসলে এখানে বলবে যে আসলে আনটার্মিনেটেড স্ট্রিং লিটারেল। সো এইগুলোকে আমরা আসলে লিটারেল বলি বা স্ট্রিং লিটারেল বা ভ্যালু বলে থাকি। সো এইগুলো যদি আপনার ব্র্যাকেট ঠিকঠাক মতো কাজ না করে এরকম অনেক লাল দাগ হয়তো আপনি দেখতে থাকবেন। তো তখন বুঝতে হবে যে আপনার কোথাও সমস্যা হয়েছে কিনা। ঠিক আছে, এটা যদি আপনি সেভ দেন তাহলে দেখবেন যে ব্রাউজারেও কনসোলের মধ্যে কিছু ইরোর দেখাইতেছে। সো এইগুলো বেসিক্যালি আসলে ইরোর, এগুলো ইরোর। সো ইরোর যদি কোনো হয় তাহলে কিন্তু আগের সেন্টেন্স যদিও ভ্যালিড, এই ভ্যালিড সেন্টেন্সের কোনো রেজাল্ট এখানে দেখাচ্ছে না, বাট কোনো সেন্টেন্সেরই রেজাল্ট আসলে শেষ পর্যন্ত দেখাচ্ছে না। সো আমার ইরোরটা ফিক্স করতে হবে এবং এখানে বলেই দিচ্ছে যে ইরোরটা কোথায়। ইরোরটা হইতেছে HTML এর 4 নাম্বার লাইনের 17 নাম্বার ক্যারেক্টারে। সো এইখানে কোথাও একটা ইরোর হয়েছে, এটা 4 নাম্বার লাইন। সো আমরা ডিবাগ কি কি ওয়েতে করা যায় এটা আসলে একটা ডিবাগিং টুল হিসাবেও চিন্তা করব। সো এইখানে আসলে সেই তথ্যগুলো থাকবে যে কোনো ইরোর ঘটছে কিনা। এটা তো আমরা VS কোডে লিখছি, আর এটা হচ্ছে ব্রাউজারের মধ্যে কোনো ইরোর আছে কিনা এক্সপ্লিসিটলি বলে দেবে কোন লাইনে কোন ফাইল এবং কত নাম্বার ক্যারেক্টারে ইরোরটা হয়েছে। সো আপনি সিম্পলি এসে সেখানে ইরোরটা সলভ করবেন, দেখেন ব্র্যাকেটটা দিলেন এবং রিফ্রেশ দেওয়ার সাথে সাথে লেখাগুলো আবার প্রিন্ট করবে। আমরা তাহলে দুইটা মানে দুই ধরনের স্টেটমেন্ট দেখলাম, একটা হইতেছে console.log আর একটা হইতেছে অ্যালার্ট। সো অ্যালার্ট দিলে যেটা হয়, সো আমরা যদি এটাকে একটু কেটে দেই, ওকে আবার একটু দেখাচ্ছি, আমরা ওটা কনসোলটা কেটে দিছি। অ্যালার্টের রেজাল্টটা কেবলমাত্র আমাদের পেজে শো করবে। ওকে, কোনো তথ্য যদি আমাদের ইউজারকে দেখানোর দরকার হয় তাহলে কোনো পেজে শো করবে অ্যালার্টটা, কিন্তু কনসোলের তথ্য কেবলমাত্র কনসোলেই দেখাবে। ওকে, ওই যে কনসোল কোনটা, কনসোলটা হইতেছে ইন্সপেক্টে আসলে এই যে কনসোল, এইটা হচ্ছে যে কনসোল। সো কনসোল ডট লগ তার মানে কনসোলের ভিতরে লগ করো, লগ মানে আসলে দেখাও বা প্রিন্ট করো।
বা সংরক্ষণ করো, সেটা হইতেছে এই জিনিসটা। সো এর ভিতরে যা আছে আমরা এই স্টেটমেন্ট দিয়ে বলতেছি যে কনসোল ডট লগ, সো কনসোলের ভিতরে দেখাও এই জিনিসটা। সো এই জিনিসটা কিন্তু কনসোলের ভিতরে দেখাবে। ওকে, আর আমাদের অ্যালার্ট যে জিনিসটা, এইটা আসলে নর্মালি আমাদের যে ওয়েব পেজ আছে সেই পেজটার ভিতরে আমরা আসলে দেখাই। সো এখানে কিছু স্পেসিফিক উদ্দেশ্য আছে, এইগুলো সাধারণত করে যারা ডেভেলপার, অর্থাৎ আমি যা শিখতেছি বা শিখাইতেছি, সো তারা আসলে নিজেদের পারপাসে এই লগটা ইউজ করে, আর এইটা বেসিক্যালি আসলে ইউজারকে দেখানোর জন্য ইউজ করে। সো আমরা হয়তো অনেক বেশি এই স্টেটমেন্ট কনসোল ডট লগের সাথে আসলে কাজ করব, অনেক এবং অনেক আর কি। ইনফ্যাক্ট যতদিন আপনি বিভিন্ন কিছু ডেভেলপ করবেন ততদিন পর্যন্ত আসলে এইটা আপনি আসলে প্রচুর ইউজ করবেন। সো এই হলো সিম্পল আমাদের আসলে সিম্পল জাভা স্ক্রিপ্ট কেবল আমরা শুরু করলাম। সো এটা বেসিক্যালি আমরা HTML ফাইলের মধ্যে জাভা স্ক্রিপ্ট লিখলাম। সো এইটাকে আমরা বলতে পারি CSS এর মতো করে বলতে পারি, এটা আসলে ইন্টারনাল জাভা স্ক্রিপ্ট। এরপর আমরা চাইলে জাভা স্ক্রিপ্টের জন্য আলাদা .css যেমন একটা ফাইল খুলছিলাম CSS করার জন্য, সো এক্সটার্নালিও জাভা স্ক্রিপ্ট লিখতে পারি। সেক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট এক্সটেনশন থাকতে হবে, সেটাও আমরা আসলে পরে দেখব। বাট ফার্দার কোডিংয়ে যাওয়ার আগে আমাদের আসলে কিছু বিষয় মাইন্ডসেট একদম ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। সেটা হচ্ছে এই জিপিটির যুগে আপনার কি কোডিং শেখার দরকার আছে কিনা, বা আপনি এই সামনের ভিডিওগুলো যে কন্টিনিউ করবেন এটা আসলে আপনার ওয়েস্টেজ কিছু হবে কিনা। এক কথায় উত্তর হচ্ছে অবশ্যই দরকার আছে। কেন দরকার আছে আমি ধীরে ধীরে একটু এক্সপ্লেন করব। প্রথমত, আমি যে প্লেলিস্টটা কন্টিনিউ করবো, অর্থাৎ যে কোনো প্লেলিস্টই দেখেন না কেন, অর্থাৎ এটা তো বেসিক্যালি আপনি আসলে পড়াশোনা করতেছেন। সো বেসিক্যালি এইগুলো শিখতে শিখতে আপনার ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা খুবই গ্রো করবে সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। এটা খুবই গ্রো করবে। এটা আপনি যদি কোনো কিছু প্র্যাকটিস না করেন, কোনো কিছু যদি শেখার ভাবে এইভাবে কাজ না করেন, তাহলে কখনোই সেই জিনিসটা আপনার গ্রো করবে না। সো এক নাম্বার হইতেছে লজিক্যাল থিঙ্কিং, আপনার নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য আসলে এটা অবশ্যই দরকার আছে। দ্বিতীয়ত, আমরা যখন এই লিস্টগুলো কন্টিনিউ করব তখন আপনি দেখতে পাবেন যে আমরা এক্স্যাক্টলি আমরা এই যে টেকনোলজিগুলো দিয়ে এগুলো দিয়ে আসলে কি করতে পারি। সো কি করতে পারি এই জিনিসটা আপনার নলেজে নিয়ে আসার জন্য অ্যাটলিস্ট আসলে এই জিনিসগুলো আপনাকে আসলে দেখতে হবে বা জানা থাকতে হবে। পার্সোনালি বলি, আমি নিজেও যখনই কোনো একটা প্রবলেম পাই, প্রবলেমটা কিভাবে কোন ওয়েতে সলভ করা যায় এটা আমার আমি নলেজ থেকে প্রথমে চিন্তা করি, তারপরে হয়তো জিপিটিকে কোনো একটা প্রম্পট দেই যে সে যেন ওই জিনিসটা ওইভাবে আমাকে বানায় দেয়। তো সে তখন সেই জিনিসটা আমাকে বানায় দেবে। এখন আমার যদি এই ধারণাই না থাকে যে আমি আসলে এইগুলো দিয়ে কি টাইপের প্রবলেম সলভ করতে পারি, কি টাইপের জিনিসপত্র জেনারেট করতে পারি, সো তাইলে তো আমি জিপিটিকে সেটা বলতেও পারবো না এবং সে আমাকে সেরকম কোনো কিছু দিতেও পারবে না। সো জিপিটি হইতেছে আপনার আসলে একটা অ্যাসিস্ট্যান্ট এবং আপনি হইতেছে সেটার বস, কারণ আপনি তাকে কমান্ড দেন। সো আপনি যদি নিজেই না জানেন যে আপনি একটা প্রবলেম জেনেরিকভাবে কোন ওয়েতে সলভ করবেন বা করতে চান, তাইলে তো আসলে আপনাকে জিপিটি বিশেষ কোনো কাজ দিবে না। পার্সোনালি আমি নিজে প্রচুর আসলে জিপিটি ইউজ করি, প্রচুর তাকে থেকে কোড জেনারেট করি, কিন্তু সত্যি কথা বলতে আসলে যে আমি তার থেকে যতটুকু কোড নেই এবং তার চেয়ে বেশি সময় ধরে ধরে সেই কোডগুলো আমি আবার নিজে বসে বসে ঠিক করি বা আমার মতো করে আরও পার্সোনালাইজ করে ফেলি। সো সেই জিনিসটা আপনি কিন্তু তখন আর পারবেন না। সো আপনি আরও যে জিনিসটাকে এফিসিয়েন্ট করা, আরও যে জিনিসটা ঠিকঠাক করা, বা কোনো ভুল হলে সামান্য কোনো ভুল হলে কোথায় ভুল হয়েছে সেটা বের করে খুব দ্রুত ঠিক করে ফেলা, এই জিনিসটা মানে পোস্ট মেইনটেনেন্স যেটা, সেই জিনিসটা আপনি আসলে করতে পারবেন না। এছাড়া জিপিটি তো আপনাকে শুধুমাত্র হচ্ছে কোডটা জেনারেট করে দিল, কিন্তু আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটের অন্য কোনো কোডটা, সেই জিনিসটাকে আপনি আসলে কোনো একটা সিকিউরিটি মেজার বাইপাস করতে চাইতেছেন বা কোনো একটা অ্যাক্টিভিটি করতে চাইতেছেন যেখানে জিপিটির অ্যাক্সেস নাই, সেইটা তো আপনার নলেজ দিয়ে সেটা সলভ করতে হবে। সো সেইখানে কিন্তু অবশ্যই আপনার আসলে এই নলেজগুলো জানা না থাকলে পারবেন না, আটকে যাবেন। এবং লাস্ট কথা যেটা বলতে চাই যে প্রোগ্রামিং করা হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করা, এবং একটা প্রবলেম সলভ করার অসংখ্য ওয়ে আছে। ওকে, এটা আসলে এটা লাইক ম্যাথমেটিক্স, যে কোনো একটা হিসাব করার আসলে নানান রকম তরিকা আছে এবং অনেক ওয়েতে সলভ করা যায়। আপনি জিপিটিকে যখন কোনো প্রম্পট দিবেন, সেটা একটা বাই ডিফল্ট বা সচরাচর যেটা করা হয় সেরকম কিছুই আপনাকে একটা আউটপুট দিবে, কিন্তু সেই আউটপুটটা আপনার জন্য যথেষ্ট কিনা, সেটা এফিশিয়েন্ট কিনা, যে ওয়েতে সলভ করা হয়েছে সেই
সেই সলিউশনটা আপনার প্রজেক্টের সাথে অ্যালাইন কিনা, এই জিনিসটার ডিসিশন বেসিক্যালি, বা অ্যালাইন যদি না হয়ে থাকে সেটা কিভাবে কোন ওয়েতে ওই কোডটা করে দিতে হবে সেই জিনিসটা কিন্তু আপনি আসলে তখন ধরতে পারবেন না। সো আলটিমেটলি তার থেকে যে কোডটা নেবেন সেই কোডটা আসলে আপনার কাজের সাথে সুইট করবে না। এমন এক্সাম্পল আমরা দেখাবো, ওকে, এমন এক্সাম্পল আমরা হয়তো এই লিস্টে পরে দেখাবো যে আসলে কি কি ওয়েতে কোনো একটা প্রবলেম সলভ করা যায়, কি কি এফিশিয়েন্ট ওয়ে আছে, এবং অ্যাকচুয়ালি জিপিটি আপনাকে আসলে কি দিচ্ছে। আর সর্বশেষ কথা, একটা জিনিস লার্নিং করলেই কেবল আরেকটা লার্ন করার ক্যাপাবিলিটি আপনার জন্ম হবে। আদারওয়াইজ আপনি কিন্তু মানে নলেজ আসলে কিউমুলেটিভ জিনিস। আপনি ক্লাস 5 পর্যন্ত, 8 পর্যন্ত, 10 পর্যন্ত না পড়ে সরাসরি আপনি আসলে অনার্সে এসে পড়তে পারবেন না। সো অবশ্যই আপনার ক্যাপাবিলিটি ইনক্রিজ করার জন্য অবশ্যই আপনাকে নতুন নতুন জিনিসপত্র শেখা লাগতে পারে। এক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের বেস্ট থিংটা হলো এইটার জন্য অতিরিক্ত কোনো সফটওয়্যার কোনো কিছু ডাউনলোড করতে হয় না। আপনার নর্মাল যে ক্রোমটা আছে আপনিও ইউজ করেন, গ্রামের কোনো একটা লোকও ইউজ করে। সো সেটার মধ্যেই আপনি আসলে একটা প্রোগ্রামিং জিনিসপত্র লিখতে পারতেছেন। এইটার জন্যই আসলে এটার আমি মনে করি সবচেয়ে বেশি পপুলারিটি। সো আর কথা না বাড়াই, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। থ্যাংক ইউ।